আপনি কোনোদিনও আমার ব্যক্তিগত বিষয় নাক গলাবেন না। তোমার দুটো শর্তেই রাজি আমি। এবার ফোনটা খট করে কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় বিভোর। বাইরে থেকে আসা সানাইয়ের শব্দে দোকান চেপে ধরে বিভোর। আবারও ফোনটা হাতে তুলে নিয়ে মেসেঞ্জারে ঢুকে সেই চিরপরিচিত আইডিতে ঢুকে, যেটা আজ গত 2 সপ্তাহ ধরে অফলাইন দেখাচ্ছে। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে টাইপ শুরু করে বিভোর। পরিস্থিতি আজ আমার বিপরীতে, তবে দুনিয়া ওলটপালট হয়ে গেলেও বিভোর শুধু তোর। আমি তোমার প্রতি আসক্ত আজীবন। তুমি আমার সেই আসক্তিময় আকাঙ্ক্ষা। মেসেজটা সেন্ড করলো সন্ধ্যা তারা নামক আইডিতে, কিন্তু এবারও ভাগ্য তার সহায় হলো না। মেসেজটা সেন্ড হয়েই রইল, ডেলিভারি আর হলো না। ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে দরজা খুলে বাইরে বের হলো বিভোর। মণ্ডপের দিকে এগিয়ে যেতেই তার ছোট বোন বিনিতা ছুটে এলো তার কাছে। ছোট বোনটাকে দেখে প্রশান্তি ভরা হাসি দিল বিভোর। তার আদরের ছোট্ট বোনেরই আজ বিয়ে, তাও বিভোরেরই হবু বউয়ের একমাত্র দাদার সাথে। দাদা ভাই, এতক্ষণ কি করছিলি? তোর জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে আসি জানিস? ওই বাড়ি থেকে সৌজন্যে গায়ে ছোঁয়ানো হলুদ নিতে আসে সবাই এখন অপেক্ষা করছে তোর গায়ে ছোঁয়ানো হলুদ ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রীতিদি তো অপেক্ষা করছে। কাজ ছিল একটু। চলো এবার যা নিয়ম আছে করতে বল। বিছানায় পা ছড়িয়েই ফোন ঘাটছে সৈরতী। ফোনে ডাটা অন করে ফেসবুকে ঢুকে প্রথমে সার্চ লিস্টে যায় ডক্টর বিভোর কাঞ্জিলাল। দিয়েই সার্চ করতেই ওর চেনা মানুষটার প্রোফাইল বেরিয়ে আসে। প্রোফাইলে ঢুকেই চোখ যায় প্রোফাইল পিকচারের দিকে। কোনো অ্যাওয়ার্ড ফাংশনে প্রাপ্ত অ্যাওয়ার্ড হাতে দাঁড়িয়ে আছে বিভোর। সৈরতী হাসে, ঠুক করে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেয় বিভোরের আইডিতে। মিস্টার কাঞ্জিলাল, ভালো তো আমাকে বাসতেই হবে আপনাকে, আর সেটাও নিজে থেকে বাসবেন। একসময় আমার সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করবেন আপনি। আমাকে একটা বার দেখার জন্য পাগলের মতো ছুটে আসবেন আমার কাছে। এটা আমার চ্যালেঞ্জ। এই শরীরতির লাহিড়ি ফাঁকা আওয়াজ দেয় না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ডক্টর কাঞ্জিলাল। গায়ে হলুদের পর্ব মিটিয়েই দুবাড়ির আত্মীয় স্বজন রওনা দেয় বিবাহের জন্য ভাড়া করা লজের উদ্দেশ্যে। দুবাড়ির একেবারেই মধ্যবর্তী স্থানে অবস্থিত মুখোমুখি দুটো লজ। একটা লজে পুরো লাহেরি পরিবার, আর অন্য লজে পুরো কাঞ্জিলাল পরিবার। বিয়ের অনুষ্ঠান এবং বৌভাতের অনুষ্ঠান সব লজেই হবে। বিভোর লজে ঢুকেই ওর জন্য নির্দিষ্ট করে রাখা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফোনটা হাতে নিতেই মুখে একটা হাসি ফুটে ওঠে। মেসেজটা ডেলিভার হয়েছে, কিন্তু সিন হয়নি। একটা আশার আলো ফুটে উঠেও নিভে যায়। মেসেঞ্জারে ভিডিও কল লাগাতে যাবে, সেই সময় বিভোরের ফোনে সৈরতীর ফোন ঢোকে। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে বিভোর। ফোন করেছো কেন? আপনি তো বলেছেন ভালোবাসার আশা না করতে। এটা তো বলেননি যে ফোন করা যাবে না। কি দরকারে ফোন করেছো বলো। দেখুন, আমি জানি আপনি আপনার ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা করছেন, তবে বিয়ের সময় যদি ব্যর্থ প্রেমিকের মতো মুখ গম্ভীর করে রেখে বিয়ের একটা ছবিও খারাপ করেছেন, তাহলে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করাবো আমি আপনাকে দিয়ে। তোমাকে কে বললো আমি ব্যর্থ প্রেমিক? এটা বোঝা তো অল্প সময়ের ব্যাপার। একটু বুদ্ধি থাকলেই তো এটা বোঝা যায়। কিভাবে? প্রেমিকা না থাকলে আপনি কি আর আমায় ভালোবাসতেন না? আমি তো আর অতটাও দেখতে খারাপ নই, তাই না? ঠিকই বলেছো। আমি একজনকে ভালোবাসি। আমি এভাবে তোমার জীবনটা নষ্ট করতে চাইনি, কিন্তু তোমার বাবা। কথাটা বলেই থেমে যায় বিভোর। কি মারাত্মক ভুল করতে যাচ্ছিল সেটা ভেবে আঁতকে ওঠে সে। মিস্টার সুভাষ লাহিড়ী যদি জানতে পারেন ওনার মেয়েকে এই কথাটা বলে দিয়েছে বিভোর, তাহলে যে ওর বোনের বিয়ে ভেঙে যাবে। 2 মাসের অন্তঃসত্ত্বা বিনীতার যে তখন আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার বাবা কি ডক্টর কাঞ্জিলাল? কিছু না, রাখছি। এই শুনুন, শুনছি। সিঁদুরটা যেন আমার নাকে পড়ে। বিরক্ত হয়ে কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল বিভোর। ফোনটা রেখে পেছনে ঘুরতেই বিনীতা জড়িয়ে ধরে বিভোরকে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদছিস কেন পাগলি? দাদা ভাই, আমার একটা ভুলের জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল এভাবে, শুধুমাত্র আমার জন্য। তুই আজ নিজেকে বলে দিচ্ছিস। জানিস নি তো, মা যখন মারা যায় তখন তোর বয়স মাত্র 3 দিন। বিপুর 4 আর আমার 10। সে তখন থেকেই তোদেরকে নিজের হাতে বড় করেছি আমি। তোরা হলে আমার দুটো চোখের মনি। আমার এক চোখের মনে খারাপ হয়ে গেলে
আমি তো এমনি অন্ধ হয়ে যাব। তাই তোকে কষ্টে রেখে আমি কিভাবে সুখী হব বলতে পারিস? আমার সব সুখের কারণই তো তোরা। শুধুমাত্র আমার জন্য তুই আজ নিজেকে বলে দিচ্ছিস। আমাকে ক্ষমা কর দাদা ভাই। আমি আর সৌজন্য তোকে না জানিয়ে 1 বছর আগে রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলেছি। আর তারপর আমার পেটের বাচ্চা। ছি বোন, নিজের সন্তানকে এরকম করে বলতে হয় না। ও তোদের দুজনের বৈধ সন্তান। আর খবরদার, দ্বিতীয়বার যদি আমার ভাগ্নে ভাগ্নিকে খারাপ কথা বলেছিস তাহলে খুব ভুগবো। বাবা, ভাগ্নে ভাগ্নি ভালোই আলো দেখতে না দেখতেই দাদা বোনের ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। আবার খারাপ কথা বলছিস? দাদা ভাই, তুই রীতিদিকে মেনে নিতে পারবি তো? এইসব কথা এখন থাক না বোন। ওদের কথার মাঝেই ঘরে এক জোড়া ছোট্ট পা হেলতে দুলতে ঘরে ঢুকে কোমরে হাত দিয়ে রাগী ভঙ্গিতে দাঁড়ায়। বিভোর আর বিনিতা ওর ভঙ্গিমা দেখে হেসে ফেলে। বিভোর বাচ্চাটা সামনে বসে। মামু, তুমি আমাদের একটুও ভালোবাসো না। এ বাবা, আমার পাকা বুড়িকে কে বলেছে তার মামু তাকে ভালোবাসে না? আমি জানি মিমির বেবি হবে তো, তাই তুমি আর আমাদের ভালোবাসো না। বিভোর কোলে তুলে নেয় তার ছোট্ট পাকা বুড়িকে। 2 বছরের ছোট্ট মনীষা অভিমানে ঠোঁট ফুলায়। বিভোরের বড় বোন বিপাশার একমাত্র মেয়ে সে। বাড়ি এবং মামার বাড়ির খুব আদরের। এই ভাইয়া, আমি যে পিপি হচ্ছি সেই ট্রিটটা কবে দিবি? সৈরতির মুখ চেপে ধরে সৌজন্য। এদিক ওদিক তাকিয়ে ওর মুখ চেপে ধরেই ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। পাগল হয়েছিস বোন? বিয়ে বাড়িতে সারাক্ষণ নিমন্ত্রিতরা ঘুরে বেড়াচ্ছে। কারো কানে গেলে কি হবে ভেবে দেখেছিস? তুই তো ভয় পাচ্ছিস কেন ভাইয়া? তোরা তো 1 বছর আগেই বিয়ে করে নিয়েছিস। তোরা মা বাবা হবি, এটা তো স্বাভাবিক। তুই কি এখন জনে জনে গিয়ে বলতে যাবি আমি আর নিতু আগে থেকেই বিবাহিত? তুই তো ফার্স্ট এগুলো তো আমাকে জনে জনে বলেই বেড়াতে হবে কথাটা, তাই না? তোর তো আজ বিয়েটা হচ্ছে, আমিও দেখবো তোরাও ফার্স্ট এগুস কিনা। ছি, বোনকে কেউ এইসব কথা বলে? কোনো কথা কি মুখে আটকায় না? বোন দাদাকে বলতে পারলে দাদা কেন পারবে না? এদিকে বিয়েটা অবশেষে হয়ে গেছে। বৌভাতের অনুষ্ঠান শেষ হতেই বিভোর রীতিকে নিয়ে কাঞ্জিলাল বাড়িতেই চলে এসেছে। আর সৌজন্য ও বিনিতাকে নিয়ে লাহিড়ি বাড়ি ফিরে গেছে। ফুলসজ্জার ব্যবস্থাটা নিজেদের বাড়িতেই করা হয়েছে। অনেকক্ষণ ধরে মাথায় ঘোমটা টেনে বিছানার মাঝখানে বসে আছে রীতি। প্রচন্ড পরিমাণে বিরক্ত সে। বিভোরের উপর রাগে চোখ মুখ লাল করেই বসে আছে। ফোনে মেসেজের নোটিফিকেশন ঢুকতেই আরো বিরক্ত হয় রীতি। ফোনটা হাতে নিতেই দেখে মেসেঞ্জারের নোটিফিকেশন। ক্লিক করতেই ভেসে উঠে একটা মেসেজ। তুমি কি বুঝো না তোমার ডাক্তার সাহেব কত ভালোবাসে? কি হয়েছে তোমার? 2 সপ্তাহ চলে গেল তোমার সাথে কোনো কথা হয়নি। আমি ভেতরে ভেতরে মেষ হয়ে যাচ্ছি শুধু। তোমার নীরবতা আমার হৃদয়টা পুড়িয়ে দিচ্ছে। এরকম ভাবে তিলে তিলে মারার থেকে একেবারে মেরে ফেলো। তবু আমায় প্লিজ এরকম করো না। মেসেজটা মাত্রই ডেলিভার হয়েছে রীতির ফোনে। বিভোরের থেকে সকালেও একটা মেসেজ পেয়েছে সে, কিন্তু সে এত তাড়াতাড়ি ধরা দিতে চায় না তার ভোরের কাছে। ও চায় বিভোর নিজে তাকে খুঁজে বের করুক। কিন্তু বিভোরের লাস্ট মেসেজে গলা শুকিয়ে আসে রীতির। তাই কোনো কিছু না ভেবে টাইপিং শুরু করে। আপনি আমায় আদৌ ভালোবাসেন তো ডক্টর সাহেব? মেসেজটা সেন্ড করতেই সঙ্গে সঙ্গে সিন হয়, যেন অপর প্রান্তের মানুষটা এই মেসেজেরই অপেক্ষায় বসেছিল। সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে টাইপিং শুরু হয়। 2 বছরের সম্পর্কে আমাকে একটু বিশ্বাস করা গেল না সন্ধ্যা? তোমার সন্দেহ আছে নাকি আমার ভালোবাসা নিয়ে? মেসেজটা পেতেই রীতির মুখে হাসি ফুটে উঠল। আর কোনো রিপ্লাই দিল না। ও আইডিটা লগ আউট করে নিজের রিয়েল আইডিতে লগ ইন করলো। তারপর ডাটা অফ করে বিভোরের নম্বরে ফোন লাগালো। 10 সেকেন্ডের ব্যবধানে ফোন রিসিভও হলো। আপনি কখন রুমে আসবেন? আমি আর আপনার জন্য ওয়েট করতে পারছি না। কে অপেক্ষা করতে বলেছে তোমাকে আমার জন্য? যদি ভেবে থাকো আমি আজ তোমার সাথে ফুলসজ্জা করব, তাহলে সেই আশা ভুলে যাও। আমি ওই রুমে যাব না। কথাটা বলেই ফোন কেটে দিল বিভোর। সৈরতী মুখ গোমরা করে ফোনটা বিছানায় ছুড়ে দেয়। সেও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শরীর থেকে সমস্ত ফুলের সাজ খুলে রুম থেকে পা বাড়ালো বিভোরের উদ্দেশ্যে। সে জানে বিভোর এখন কোথায় থাকতে পারে। কেননা বিভোরের সমস্ত খুঁটিনাটি বিষয় যে তার সন্ধ্যা জানায়। কেননা
বিভোরের সমস্ত খুঁটিনাটি বিষয়ে যে তার সন্ধে জানে, এই ভেবে বাঁকা হাসলো সৈরতী। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন থাকায় সে অতি সাবধানে পা টিপে টিপে বিভোরের মৃত বাবা মার রুমের দরজা খুলল। অন্ধকার রুমের মধ্যে বিভোরের ফোপানোর শব্দ শুনে বুকটা কেঁপে উঠল রীতির। রুমের লাইটটা জ্বেলে বিছানার পাশে বসে থাকা বিভোরকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল। কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্তও নিয়ে নেয় যে সবটা জানিয়ে দিবে সে বিভোরকে, কারণ বিভোরকে যে সে প্রচন্ড ভালোবাসে, তাই ভালোবাসার মানুষের কান্না সে দেখতে পারবে না। আপনাকে আমার কিছু বলার আছে। মেয়েলি কণ্ঠস্বর শুনে সৈরতীর বুক থেকে ছিটকে সরে যায় বিভোর। এতক্ষণ ওর খেয়ালই ছিল না ও কাকে জড়িয়ে ধরেছিল। তুমি এখানে কি করছো? রুমে যাও। কথাটা বলে উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে যায় বিভোর। সৈরতীও যায় বিভোরের পেছন পেছন, গিয়েই পেছন থেকে জড়িয়ে ধরে বিভোরকে। ডক্টর সাহেব, আমি আপনার সাথে। কথাটা শেষ করতে পারে না সৈরতী। প্রচন্ড রাগের বশে সজোরে ধাক্কা দেয় বিভোর সৈরতীকে। সৈরতী ডাল সামলাতে না পেরে পড়ে যায় বারান্দার এক কোণে। লোহার রেলিংয়ে মাথা লেগে কপালের বেশ খানিকটা অংশ কেটে যায় এবং রক্ত গড়িয়ে পড়ে সৈরতীর গাল দিয়ে। সেদিকে কোনো খেয়ালই নেই বিভোরের। তোমাকে আমি বলেছি না ভালোবাসার আশা করবে না, তার সত্ত্বেও তুমি আমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো। আর প্লিজ ডোন্ট কল মি ডাক্তার সাহেব নেক্সট টাইম। বেরিয়ে যাও এই ঘর থেকে। আমার ধারে কাছে আসারও চেষ্টা করবে না কখনো, না হলে এর ফল খুব খারাপ হবে। পকেট থেকে সিগারেট বের করে সিগারেট ধরায় বিভোর। সৈরতী কোনো রকমে হাত দিয়ে কপালটা চেপে ধরে। চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে যায় রুম থেকে। ফুলসজ্জার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় সাজানো সব ফুল ছিঁড়ে ফেলে দেয় সৈরতী। তারপর বিছানায় উপর হয়ে শুয়ে বালিশটা বুকে চেপে ধরে কাঁদতে থাকে। বৌদি, বৌদি দরজা খোলো। বড় ননদ বিপাশার ডাকে ঘুম ভাঙে সৈরতীর। জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করেছে রুমের মধ্যে। চোখের জল শুকিয়ে যাওয়ায় চোখে টান লাগাতে সামনে গিয়ে আয়নার দাঁড়ায় সৈরতী। নিজের মুখমণ্ডলের অবস্থা দেখে আঁতকে উঠে সে। মুখের বাঁ সাইডটা শুকনো রক্তের দাগ জ্বলজ্বল করছে এখনো। বৌদি, উঠেছ? আমরা বাড়ি যাচ্ছি, একবার বাইরে এসো। মুখের বাঁ সাইডটা শুকনো রক্তের দাগ জ্বলজ্বল করছে এখনো। না, এই অবস্থায় বাইরে যেতে পারবে না সৈরতী। সবাই জিজ্ঞাসা করলে কি উত্তর দিবে সে? দিদি ভাই, আমি চেঞ্জ করে নিচে আসছি, মিনিট 15 একটু অপেক্ষা করো প্লিজ। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। সৈরতী ব্যাগ থেকে টাওয়ালটা বের করে ওয়াশরুমে যায়। টাওয়ালের একটা কোণা ভিজিয়ে সযত্নে রক্তটা পরিষ্কার করে নেয়। তারপর ব্রাশ করে রুমে আসে। ডাক্তার মানুষের ঘরে একটু খুঁজতেই ফার্স্ট এড বক্সটাও পেয়ে যায় সৈরতী। আয়নার সামনে দাঁড়িয়ে ক্ষতস্থানে মলম লাগিয়ে নিজে নিজে ব্যান্ডেজ করে নেয়। তারপর একটা নতুন শাড়ি বের করে পরে ঘোমটা দিয়ে রুমের বাইরে বেরোয় সৈরতী। ড্রয়িং রুমে যেতেই দেখে বিপাশা ওর মেয়ে মনীষাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সৈরতী গিয়ে ওদের সামনে দাঁড়ায়। এখনই কেন চলে যাচ্ছ দিদি ভাই? আর কটা দিন থেকে গেলে হতো না? না গো বৌদি, আমাদের কালে দিল্লি ফিরতে হবে। তোমাদের বিয়ে উপলক্ষে তোমাদের জামাই 5 দিনের ছুটি ম্যানেজ করে এসেছে, তাই আর থাকতে পারবো না। তোমরা একটু বসো, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। বৌদি, আজকে আর নয়, নেক্সট টাইম এসে তোমার হাতে রান্না খেয়ে যাব। কিন্তু তোমার কপাল কি করে কাটলো গো? ওহ, কিছু না। আম, অচেনা জায়গায় অন্ধকারে হাঁটতে গিয়ে দেয়ালে মাথা ঢুকে গেছে। চিন্তা করো না, তোমার দাদা ভাই তো ব্যান্ডেজ করে দিয়েছে। বৌদি, আমার দাদা ভাইয়ের খেয়াল রেখো। মা বাবা মারা যাওয়ার পর আমাদের খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখারই সময় পাইনি। দাদা ভাই, তুমি একটু ওকে দেখে রেখো, যত্নে রেখো। হুম। বিপাশা মেয়ে আর বরকে নিয়ে চলে যায়। সকাল হতে না হতেই সব আত্মীয় স্বজনরাও চলে যাওয়ায় বাড়ি এখন পুরো ফাঁকা। সৈরতী আর বিভোর ছাড়া কেউ নেই বাড়িতে। সৈরতী রান্নাঘরে ঢুকে বিভোরের প্রিয় ব্ল্যাক কফি বানাবে বলে অনেক খোঁজাখুঁজির পর সমস্ত প্রয়োজনীয় জিনিস ও পেয়ে যায়। কফি বানিয়ে নেয়। বিভোর কাল রাত থেকে যে রুমে আছে সেই রুমের সামনে যায়। ভেতরে আসবো মিস্টার কাঞ্জিলাল? ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে ভেজানো দরজাটা হালকা হাতে ঠেলে দেয় সৈরতী। ভেতরে ঢুকে দেখে বিভোর পুরো বিছানা জুড়ে উপর হয়ে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। কফির কাপটা টেবিলে রেখে বিভোরের কাছে যায়। বিভোর বাবু, আপনার জন্য কফি এনেছি। বিভোর বাবু। এই তো ঘুমাতে তো আজ হসপিটাল যাবো না, অফ নিয়েছি। বিভোর বাবু, আমি রীতি, সুই রীতি।
সৈরতী নামটা শুনেই ধরফরিয়ে বিছানায় উঠে বসে বিভোর। চোখ দুটো হাতের উল্টো পিঠ দিয়ে ডলতে ডলতেই রীতির দিকে তাকায়। তুমি এই ঘরে আছো কেন? তুমি এই ঘরে এসেছো কেন? আমার পারমিশন ছাড়া এই ঘরে কেউ ঢোকে না। এক্ষুনি বেরিয়ে যাও। আর নেক্সট টাইম যেন এই ঘরের আশেপাশেও তোমাকে না দেখি। চন্দ্রের অবস্থা খোলা আকাশের কোনো এক প্রান্তে। পূর্ণিমায় চাঁদের আলো অবহেলিতভাবে প্রবেশ করেছে সৈরতীর রুমের বারান্দায়। সেখানে যে চন্দ্রবিলাস করার মতো কোনো ভালোবাসার মানুষ নেই। রুমের মধ্যে টেবিল ল্যাম্পের সুইচটা একবার অন আর একবার অফ করছে সৈরতী। বছর দুয়েক আগের মেসেঞ্জার কলের কিছু কথোপকথন ভেসে আসছে সৈরতীর চোখে। আপনি আমাকে না দেখে কিভাবে ভালোবাসার কথাগুলো বলছেন ডক্টর সাহেব? ভালোবাসতে গেলে কি আগে তাকে দেখতে হয়? অবশ্যই হয়। আমি যদি কুৎসিত দেখতে হই, আপনার পাশে তো আমাকে মানাবে না। মানুষের রূপ কখনো কুৎসিত হয় না। কুৎসিত হয় মানুষের মন। আর তোমাকে না দেখে তোমার সুন্দর মনের পরিচয় আমি পেয়েছি। আমাকে সত্যিই আপনার পাশে মানাবে না ডক্টর সাহেব? মানাতে হবে না। পরস্পরের প্রতি ভালোবাসাটা থাকলে মানাচ্ছে কি মানাচ্ছে না এই নিয়ে ভাবার দরকার নেই। তুমি আমার, একান্তই আমার ব্যক্তিগত নারী। ভোরের আকাশের সন্ধ্যা তারা তুমি। এইসব ভাবনার মধ্যে সৈরতীর মনে হলো একবার সন্ধ্যাতারা নামক আইডিতে লগ ইন করার। যেমন ভাবা তেমন কাজ। লগ ইন করতেই পরপর কয়েকটা মেসেজ ঢুকলো সৈরতীর মেসেঞ্জারে। ছোটবেলা থেকে বোনদের বড় করার জন্য আমার নিজের ভালো লাগা, ভালোবাসা সব বিসর্জন দিয়েছিলাম। তখন বোনদের মানুষের মতো মানুষ করাই ছিল আমার জীবনের প্রথম লক্ষ্য। অন্য কিছু নিয়ে ভাবার সময় ছিল না। কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর আমার রোজকার শিডিউল বদলাতে শুরু করলো। ধীরে ধীরে ভোরের জীবনে সন্ধ্যার আগমন ঘটলো। ভোর নিজেকে চিনল। সন্ধ্যার প্রতি তার একটা আসক্তি তৈরি হলো। তোমার দিক থেকে পজিটিভ কিছুর আন্দাজ পেয়েই আমি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার মনেও আমার জন্য একটা আসক্তিময় আকাঙ্ক্ষা আছে। কিন্তু সেই তুমি আজ আমার ভালোবাসার পাশে প্রশ্ন চিহ্ন এঁকে দিলে। মেসেজগুলো পড়তেই সৈরতীর কোমল হৃদয় কেঁদে উঠল। এখন তার মনে হচ্ছে এই বিয়েটা না করলেই ভালো হতো। কিন্তু সে তো ভাবেনি এত কিছু হবে। ভেবেছিল বিয়ের সপ্তাহ খানেকের মধ্যে বিভোরকে সারপ্রাইজ দেবে। কয়েক সপ্তাহের দূরত্বের পর যখন বিভোর আসল সত্যটা জানবে, তখন বিভোরের প্রতিক্রিয়া কেমন হবে সেটা দেখার একটা লোভ ছিল সৈরতীর মনে। কিন্তু সবটা যে এরকম ভাবে উল্টে যাবে, তার ডাক্তার সাহেব যে এতটা ভেঙে পড়বে সেটা ভাবেনি সৈরতী।